আমার নাম হরিসাধন পাল, আমি সনাতন ধর্মীয় একজন মানুষ। আমাকে সবাই ভাইজান বলে ডাকে, তো থাকবেন। এবং নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি নিজের জীবনটা দিয়ে পর্যন্ত আপনাদের পাশে থাকবে। এটা 8টা প্রার্থী, কী বলবো, 8টা প্রার্থী কিন্তু একদম যোগ্য ব্যক্তি, সত্যি ভাবা যায় না। আমি তো রাজনীতি করার লোক নয়, কিন্তু তবু একটা সত্যের প্রতীক হিসেবে আমি এসেছিলাম। যা দেখেছি এমন ধরনের প্রার্থী পাওয়াটা খুব গর্বের বিষয়। ওই সব প্রার্থীগুলো পেয়েছি না, সত্যি খুব আনন্দ, আমাদের গর্বে বুক মানে ফুলে উঠছে। আর সত্যি লোকের কাছে বলতে ভালো লাগে যে আমরা এমন ধরনের প্রার্থী পেয়েছি যে প্রার্থীগুলোর জন্যে গলাবাজি করা যায় এবং কথা বলা যায়, মানুষের কাছে ভোট চাওয়া যায়। আমরা প্রত্যেকের কাছে বলবো যে আপনারা সবাই প্রার্থী অবশ্যই দেখবেন, কিন্তু একটা জিনিস রাখবেন, ওই সমস্ত প্রার্থীগুলোকে পরিচালনা করবেন নওশাদ সিদ্দিকী ভাইজান, সবাই এটা মনে রাখবেন। আপনাদের মথুরাপুর লোকসভা অজয় কুমার দাস এসে প্রথম প্রচার করছেন, কি বলবেন? আমরা যেটা ভেবেছিলাম অজয় কুমার দাস মহাশয়, তিনি আমাদের চাওয়ার থেকে আরও বেশি আমরা পেয়েছি। তিনি একজন শিক্ষক, অথচ তিনি একজন অধ্যাপক। আমাদের চিন্তাধারা থেকে ওনার চিন্তাটা অনেক অনেক উচ্চ মানের। ওই সমস্ত ব্যক্তিদের আমরা যে পেয়েছি এটা আমরা গর্বিত। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে থেকে অজস্র অজস্র ধন্যবাদ জানাই এইসব মানুষদের, যারা আমাদের সাধারণ মানুষের জন্য আমাদের সঙ্গে এসে লড়াই করছেন। অজস্র অজস্র ধন্যবাদ অজয়বাবুকে। আমরা দেখতে পাচ্ছি জোট ছাড়া একলা চলো এরকম একটা নীতি নিয়ে আইএসএফ মানে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, এই বিষয়ে কী বলবেন? জোট ছাড়া আপনারা কতটা প্রস্তুতি লড়ার জন্য? একটা কথা দেখুন, একলা চলের কথাটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন। তিনি তো মহান ব্যক্তি, তিনি যখন এই কথাটা যখন বলেন তার চিন্তাটা কিন্তু অনেকটাই উচ্চ মানের। অতএব কেউ আমাদের পাশে থাকলো কি না থাকলো জানার দরকার নেই। আমাদের লক্ষ্য কিন্তু একটাই, সত্যের জন্য আমরা এগিয়ে যাব, এটাই আমাদের লক্ষ্য। ভোটারদের উদ্দেশ্যে একটাই কথা, আমরা পিছিয়ে পড়া মানুষজন, শিক্ষার দিক থেকে অনেকটাই পিছিয়ে, রোজগারের দিক থেকে অনেকটাই পিছিয়ে। আমরা আমাদের স্বাধীনতা, বিশেষ করে ভারতীয় সংবিধান অনুযায়ী আমাদের 18 বছর পূর্ণ হয়ে গেলে আমাদের যে ভোট দেওয়া, ভোটটা আমরা সঠিকভাবে দিতে পারি না। আমরা বলবো যে আমরা সঠিকভাবে যদি ভোটটা যদি অন্তত পক্ষে আমরা দিতে পারি, তাহলে আমাদের মনোনীত যে প্রার্থী আছেন তাকে অবশ্যই জেতাতে পারবো, এবং আমরা যেটা চাই সেটা অবশ্যই আমরা পাবো। আশাবাদী বলতে কি জানেন তো, আমি জানি 100 জিতবো। কেন, নওশাদ ভাই এমন ধরনের একটা মানুষ যার চিন্তাধারা অনেক উচ্চ মানের। সেই চিন্তাধারার সঙ্গে অন্যান্য কোনো প্রার্থী, আমার তো মনে হয় 42 জন যে প্রার্থী হয়েছেন তার থেকে 1 নম্বর পজিশনে আছে নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি 1 নম্বর পজিশনে থাকছে। দেয়াল তো অবশ্যই লিখব, মানুষের চেনা পরিচিতির ব্যাপার আছে, কিন্তু একটা কথা আমরা জানি, আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানের সৈনিক। তেনার অঙ্গীকার, তেনার চিন্তাধারা বাস্তবিত করার জন্য আমরা সকলেই লেগেছি। নিচ স্তর থেকে যারা আমরা কর্মীরা দেয়াল লিখি, যারা আমরা ফ্ল্যাগ বাঁধি, যারা আমরা কর্মীদের জন্য যারা চা বয়, তাদের জন্য শুধু প্রত্যেকে আমরা সমান, কেউ উঁচু বা কেউ নিচু এরম ধরনের নয়। আমরা সবাই এক বাক্যে নওশাদ সিদ্দিকী সৈনিক, আমরা সত্যের প্রতীক, আমরা লড়াই করব। একটা বিষয় হলো কি, যারা ঘর ছাড়াচ্ছে ও খুবই কষ্ট পেয়েছে, তারা, আমরাও খুব কষ্ট পেয়েছি যে আমরা এই যে লড়াই করছি, আমাদের যে কোনো বিপদ হয়নি বলা ভুল কথা। আমার বাড়িতে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে, আমার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়া হবে একথা বলা হয়েছিল। আমার বিরুদ্ধে অনেক শাসানিও পেয়েছি আমি, তবু আমি, সবাই তো আর দাঁড়াতে পারে না, ঝড়ের সামনে সবাই দাঁড়াতে পারে না। আমার মেরুদণ্ড সদা করে দাঁড়িয়ে রয়েছি। আমরা কথা দিচ্ছি, যদি আমরা পাওয়ারে আসি, যদি আমরা এই মথুরাপুর থেকে আমরা যদি আমাদের প্রার্থীকে জেতাতে পারি, অতি অবশ্যই সেই সব ব্যক্তিগুলো যারা ঘরছাড়া হয়েছে, সেই সব ব্যক্তিদের সসম্মানে আমরা তাদের বাড়িতে ফিরিয়ে দেবো, এটা কথা দিলাম আমরা। এই যে মথুরাপুরে, তার আগে একটা কথা বলি, আপনারা একজন বীর যোদ্ধার একটা জীবনী আপনাদের বলবো, আপনারা শুনলে অনেকের কাছে নতুন লাগবে। তার আজকে আত্মবলিদান দিবস। স্বাধীনতা সংগ্রামী বীর গোপীনাথ সাহা মাত্র 19 বছর বয়সে তার জীবনকে উৎসর্গ করে দিয়েছিল। আজকে যে আমরা সংবিধান পেয়েছি, আজকে যে স্বাধীন দেশ পেয়েছি, যে গণতন্ত্র পেয়েছি, তাদের আত্মবলিদানের ফলে। তিনি মাত্র 19 বছর বয়সে
নিজের জীবনকে উৎসর্গ করেছিল, ফাঁসিতে তিনি চড়ে গিয়েছিলেন মাত্র 19 বছর বয়সে। আপনার মার্চ 1924 সালে এই আজকের দিনে। তার আজকে আমি তার জীবনের কয়েকটা অংশ আপনাদের কাছে তুলে ধরতে চাই। গোপীনাথ সাহা তৎকালীন সময়ে তিনি লক্ষ্য করলেন, সেই সময় যিনি ব্রিটিশ নগরপাল ছিলেন অত্যন্ত প্রতিহিংসাপরায়ণ, ভারতীয়দের দেখলেই সে অত্যাচার করত। কলকাতার তিনি নগরপাল ছিলেন, বিনা বিচারে ভারতীয়দের উপরে আক্রমণ নামিয়ে আনত, তাদেরকে গ্রেফতার করত, তাদের উপরে অত্যাচার করত, নির্মম অত্যাচার করত। এটা মাত্র 19 বছর বয়সেই গোপীনাথ সাহার বুকে ব্যথা দিয়ে লেগেছিল যে এই চার্লস টেগার তার নাম, তিনি নগরপাল ছিলেন, যে এই নগরপালের অত্যাচারের হাত থেকে ভারতীয় তথা কলকাতাবাসীকে মুক্তি দিতে হবে। তিনি লক্ষ্য করছিলেন যে ও বেটা তো সবসময় পাশে সবসময় তার নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরত, কখন নিরাপত্তা রক্ষী ছাড়া ঘুরবে তিনি লক্ষ্য করছিলেন, ফলো করতেন। ফলো করতে করতে দেখতে পেলেন যিনি যখন মর্নিং ওয়ার্কে বেরোতেন, সকালে যখন মর্নিং ওয়ার্কে বার হতেন, সেই মর্নিং ওয়ার্কের সময় তার কাছে কোনো সিকিউরিটি সেই অর্থে থাকতো না। সেই রকম লক্ষ্য করে একদিন যখন এই চার্লস টেগার কলকাতার তৎকালীন নগরপাল মর্নিং ওয়ার্কে বেরিয়েছিলেন, তার উপরে আক্রমণ করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত চার্লস টেগারকে না লেগে একজন বিদেশি কর্মী প্রাপ্ত হয়ে তিনি মারা গিয়েছিলেন। সেই সময় আজকের যিনি শহীদ গোপীনাথ সাহা, সেই সময় গোপীনাথ সাহা গ্রেফতার হয়েছিলেন। দীর্ঘদিন তাকে জেলে রাখা হয়েছিল, নানান প্রলোভন দেখানো হয়েছিল, স্বাধীনতা সংগ্রাম থেকে ছেড়ে দিয়ে ব্রিটিশদের চাটুকারি করার কথাও বলা হয়েছিল, কিন্তু তিনি মাথা নত করেননি। অবশেষে 1924 সালে 16ই ফেব্রুয়ারি তার ফাঁসির রায় হলো ওই দিনকে, আর মার্চ 1924 সালে তার ফাঁসির দিন ঠিক হলো। আমরা যারা আছি এখানে স্বাভাবিকভাবে যদি আমাদের ফাঁসির দিন 24 তারিখে 16 তারিখে হয়, 8 তারিখে ফাঁসি হবে, আমরা ভয় পেয়ে গিয়ে আমরা কি করব, কাঁপবো, ভয় পেয়ে যাব অনেকে হয়তো। কিন্তু শহীদ গোপীনাথ সাহা ভয় পাননি, তিনি ফাঁসির ডেট ঘোষণা হচ্ছে, ফাঁসি 16 তারিখে রায় হয়েছে, 1 তারিখে ফাঁসি হবে। এই অল্প দিনের মধ্যে শরীরের কসরত করে 5 পাউন্ড শরীরে ওজন বেরিয়ে দেখিয়ে দিয়েছিল। তোমরা ভারতীয়দেরকে ফাঁসি দিয়ে এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে আটকাতে পারবে না। তাদের আত্মবলিদানের ফলে আত্মত্যাগের ফলে আমরা দেশ পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি, অধিকার পেয়েছি। আজকে ব্রিটিশদের কিছু চামচা আমাদের দেশে আছে, তারা আমাদের অধিকারকে হনন করার চেষ্টা করছে। যেমন চামচারা সন্দেশখালীতে মায়ের অধিকারকে মেরে নিয়ে মায়ের উপর অত্যাচার করেছে, বাচ্চার অধিকারকে কেড়ে নিয়ে জমিকে কেড়ে নিয়েছে, তাদের রাস্তাঘাটের উন্নয়নের টাকা লুট করে নিয়েছে। তাদের বিরুদ্ধেও আজকেও আমাদেরকে শহীদ গোপীনাথ সাহার উত্তরসূরি হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াইয়ে থাকতে হবে, তাদেরকে উৎখাত করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। কি প্রস্তুত আছেন তো নাকি? 19 বছর বয়সে আপনার আমার কথা ভেবে জীবন দিয়েছিল, মাত্র 19 বছর বয়সে। তো আপনার আমার জন্য যারা জীবন দিয়েছিল, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, ব্রিটিশদের হাত থেকে দেশকে মুক্তি দেওয়ার জন্য, তার আত্মত্যাগ, তার আত্মবলিদান আমরা কি বৃথা হতে দেব? একটু বলবেন? কোনোভাবেই তার আত্মবলিদানকে, তাদের আত্মবলিদানকে আমরা বৃথা হতে দেব না। শহীদ ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরা, শহীদ ভগৎ সিং, শহীদ আশফাক উল্লাহ খান, শহীদ বিরসা মুন্ডা, শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে যারা শহীদ হয়েছিলেন, আর নেতাজি গান্ধীজি থেকে শুরু করে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ থেকে শুরু করে, যাদের আত্মত্যাগের ফলে আমরা স্বাধীন দেশ পেয়েছি। আজকে আমরা স্বাধীন দেশ থাকার পরেও আপনার আমার বলার স্বাধীনতা এই নেতারা কেড়ে নিচ্ছে। এ হতে দেওয়া যায় না। আপনি আমি কি খাবো? এই বড় বড় ব্রিটিশরা, যা তাদের উত্তরসূরি হিসাবে এখন যারা, আমি মনে করি তাদের উত্তরসূরি এখন বিজেপি, আপনি আমি কি খাবো?
তার ডিসাইড করে দিচ্ছে তাদেরকেও গণতান্ত্রিক প্রক্রিয়াতে পরাজিত করতে হবে। এই দিলীপ ঘোষ থেকে শুরু করে, সুকান্ত মজুমদার থেকে শুরু করে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যারা আপনার বিজেপির আছে, তাদেরকে ভোটের মাধ্যমে আমাদেরকে পরাস্ত করতে হবে, তাদের বিরুদ্ধে ভোট দিয়ে তাদেরকে হারাতে হবে। আর বিজেপিকে যারা এখানে জায়গা করে দিচ্ছে, এই মমতা ব্যানার্জি, এই অভিষেক ব্যানার্জি, এই কুণাল ঘোষ, এই যারা আছেন আরো নেতা নেত্রীরা, যা বিজেপিকে যারা বাংলায় জায়গা করে দিচ্ছে, তাদেরকেও একইভাবে হারাতে হবে। ভোটের মাধ্যমে এই দুটো দলকে, বিজেপি আর তৃণমূলকে বাংলা থেকে তাড়াতে হবে। প্রস্তুত আছেন তো নাকি ভাই? এক ইঞ্চিও ছাড় হবে না, এক ইঞ্চিও ছাড় হবে না বিজেপি আর তৃণমূলকে। এটা দুজনে একে অপরের পরিপূরক। আমরা যদি কেউ মনে করি অনেকে তৃণমূলী অত্যাচারের কারণে বিজেপির ঝান্ডা ধরছে, যারা বিজেপির ঝান্ডা ধরছেন তাদেরকে বলবো, কারণ কেন ধরছে? তৃণমূলের অত্যাচারের কারণে। আমি তাদের কাছে অনুরোধ করব, তৃণমূল আর বিজেপি কি